নমস্কার। আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা বা দেশ দুনিয়া কলকাতার বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেটি হচ্ছে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস বলে একটি দিবস পালন হচ্ছে, বিজেপি করছে এবং সেটাকে কেন্দ্র করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যখন 2 বছর আগে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান করার কথা বলা হয়, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছিলেন। বস্তুত আমরা কোনোদিন এই পশ্চিমবঙ্গ দিবস এটা শুনিনি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1লা বৈশাখকে একটা পশ্চিমবঙ্গ দিবস বলে পালনের সূচনা করেন। এখন ঘটনা হচ্ছে যে কেন এই পশ্চিমবঙ্গ দিবস হলো, কি বিষয়টা কি, কেন এই বিতর্ক, সেটা নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে। আমরা সেই ব্যাপারে আমাদের মধ্যে আলোচনার জন্য পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন আধিকারিক, নাগরিক পত্রিকার সম্পাদক এবং ইতিহাসবিদ, এই গান্ধী বিশেষজ্ঞ, গান্ধীজির ওপরে এবং এই ভারতের বিভাগ ইত্যাদির ব্যাপারে। শুধু এইটুখানি বলি, 20শে জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় 1947 সালের 20শে জুন 4টি ভোট হয়। সেই ভোটটির মধ্যে একটি ছিল যে পশ্চিমবঙ্গের এই হিন্দু প্রধান অংশ পাকিস্তানের মধ্যে যাবে না ভারতের মধ্যে থাকবে। এবং ফাইনালি পশ্চিমবঙ্গের যারা তখনকার লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন, তখন পশ্চিমবঙ্গের মধ্যে থাকার পক্ষেই তারা ভোট দেন এবং সেই মোশনটি পাশ হয়েছিল তার 58-21 ভোটে। সেই সময় বিধানসভায় সদস্য যেরকম ছিলেন আমাদের জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্ম ছিলেন, বিধান রায় ছিলেন, কংগ্রেসের কিরণ শঙ্কর রায় ছিলেন, শরৎ বোস ছিলেন, ঠিক সেই রকম ভাবে একমাত্র হিন্দু মহাসভার প্রতিনিধি এবং তিনি তাও বিশ্বভারতী এই শিক্ষা কোটায়, বিশ্ববিদ্যালয়ের কোটায় ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি হিন্দু মহাসভার সদস্য, পরবর্তীকালে যিনি জনসংঘ করেন এবং যাকে আজকে বিজেপির ডিএনএ বলা হয়। তো এই ব্যাপারে কেন কি ব্যাপার আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমেই আমাদের আলোচনায় শান্তনুদাকে স্বাগত জানাচ্ছি। শান্তনুদা, আপনি একটু আলোচনা প্রারম্ভিক শুরু করুন, আমরা তারপর বিষয়টা ক্রমশ এগিয়ে নিয়ে যাবো। এই বিতর্কের আদৌ কি কোনো দরকার আছে, কারণ কি, তখনকার কি অবস্থা হয়েছিল, কে কোন দিকে ছিলেন, একটু যদি পরিষ্কার করে বলেন। বিষয়টা হচ্ছে যে ইতিহাসকে যদি নিজেদের ইচ্ছে মতন কেউ ব্যাখ্যা দেয় এবং ইতিহাসকে যদি বিকৃত করে, তাহলে তো কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে যে অবিভক্ত বাংলা, বাংলা একটা অবিভক্ত প্রদেশ ছিল ব্রিটিশ শাসনে, এবং কথাটা হচ্ছে যে বাংলা ভাগ হলো, একটা হলো পূর্ব বাংলা, একটা হচ্ছে পশ্চিম বাংলা। কিছুদিন পরে পূর্ব বাংলা পাকিস্তানে গিয়েছিল, কিছুদিন পরে তারা পূর্ব বাংলার নাম দিল পূর্ব পাকিস্তান। আর আমাদের নাম তো পশ্চিম বাংলা থাকলো, আমরা ভারতের মধ্যে থাকলাম। তা কথা হচ্ছে দেশভাগ হলো বলেই বাংলা ভাগ হলো, দেশভাগ না হলে বাংলা ভাগ হতো না। তো দেশভাগ কেন হলো সে সম্পর্কে বলতে গেলে একটু পিছিয়ে গিয়ে আলোচনা করতে হবে। একেবারে দেশভাগ হলো আর অমনি বাংলা ভাগ হয়ে গেল এরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা একটু পিছিয়ে গিয়ে আলোচনা না করলে শ্রোতাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমি যেটা বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কথা বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বড়লাট হচ্ছেন লর্ড লিনলিথগো। তিনি 1939 সালের 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি ঘোষণা করে দিলেন যে ভারতবর্ষ এই বিশ্বযুদ্ধে মিত্র শক্তির পক্ষে থাকবে, মানে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স তাদের পক্ষে থাকবে। কংগ্রেস থেকে প্রতিবাদ করা হলো। কংগ্রেস বলল যে বিশ্বযুদ্ধে ভারতবাসীর মতামত না নিয়ে ভারতবর্ষকে বিশ্বযুদ্ধে জড়িয়ে দেওয়ায় আমরা তীব্র বিরোধিতা করছি। কেন, প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসী ব্রিটিশ ইম্পিরিয়ালিজমকে সমর্থন করেছিল, তারা আমাদের শাসক ছিল, কিন্তু তারপরে তারা ভারতবর্ষকে স্বশাসন দেয়নি, উল্টে তারা রাওলাট অ্যাক্ট করে
তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগের মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছিল। কাজে ভারতবাসীর মতামত না নিয়ে যুদ্ধে ভারতবর্ষকে জড়ালে আমরা কোন রকম সহযোগিতা করব না। কংগ্রেসের স্লোগান হলো যুদ্ধে না এক ভাই না এক পাই, যুদ্ধে একটা ভাইকেও দেবো না, একটা পয়সাও দেবো না। এবং কথাটা হচ্ছে 37 সালের নির্বাচনে যে 8টা রাজ্যে কংগ্রেস জয়যুক্ত হয়েছিল আর 2টো রাজ্যে কংগ্রেস সমর্থিত মন্ত্রিসভা হয়েছিল, পাঞ্জাব এবং সিন্ধ, এই 8টা রাজ্যের কংগ্রেস শাসিত মন্ত্রিসভা পদত্যাগ করলো ভারতবাসীর ওপিনিয়ন না নিয়ে। যুদ্ধে ভারতবর্ষকে জড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু পদত্যাগ করলো। এখানে একটা কথা বলা দরকার, হেলায় ক্ষমতা ছাড়ার যে উজ্জ্বল দৃষ্টান্ত কংগ্রেস স্থাপন করেছিল সেটা ট্যাকটিক্যাল ব্লান্ডার কিনা সেটা পরে আলোচ্য বিষয়, যে ক্ষমতাটা ছেড়ে দেওয়া ভুল হয়েছিল কিনা। কিন্তু কংগ্রেস বলল যে আমাদের মতামত না নিয়ে যুদ্ধে ডিক্লেয়ার করা হয়েছে ভারতবর্ষ মিত্র শক্তির সঙ্গে সহায়তা করবে, আমরা রিজাইন করব। এবং কংগ্রেস, মহাত্মা গান্ধী ব্যক্তিগত সত্যাগ্রহের ডাক দিলেন, ইন্ডিভিজুয়াল সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সেটা কি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা মহকুমায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা প্রদেশে একজন করে কংগ্রেসের লোক যুদ্ধের বিরুদ্ধে প্রচার করতে বেরোবে। সে গ্রেপ্তার হলে তার জায়গায় আরেকজন লোক, সে গ্রেপ্তার হলে তার জায়গায় আরেকজন লোক। সারা ভারতবর্ষে 40,000 কংগ্রেসের নেতা এবং কর্মী অ্যারেস্ট হলো, প্রচন্ড অত্যাচার হলো। এমনকি রবীন্দ্রনাথ তখন শেষ শয্যায়, তিনি পর্যন্ত প্রতিবাদ করলেন যে অহিংস সত্যাগ্রহীদের উপর এই আক্রমণ। এই অবস্থায় আমেরিকা এবং চীনের প্রিমিয়ার জেরুসালেমও বলতো, চিয়াংকাই শেখ ব্রিটিশের ওপর চাপ সৃষ্টি করলো যে ভারতবাসীর প্রধান সংগঠন কংগ্রেস, তাদের সঙ্গে আলোচনা করো, তাদের কথা শোনো, নইলে যুদ্ধে কোনো কোঅপারেশন পাবে না, তাদের কোঅপারেশন দরকার। তখন স্ট্যাফোর্ড ক্রিপস কমিশন এলো, ক্রিপস মিশন। কিন্তু দেখা গেল ক্রিপস মিশনের স্ট্যাফোর্ড ক্রিপস তিনি লেবার পার্টির লোক ছিলেন, কিন্তু তার যে বুদ্ধি, সে বুদ্ধিটা হচ্ছে চার্চিলের বুদ্ধি। সেটা কি, তিনি বললেন এখন আমরা কোনো স্বরাজ দেব না, আপনারা যুদ্ধে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যুদ্ধের পরে আমরা কি করে ক্ষমতা হস্তান্তর করব আপনাদের এবং মুসলিম লীগের সঙ্গে আলোচনায় বসে ঠিক করব। মানে এবং দুটো আপাতত পার্টির সঙ্গে কথা বলবো, তার মানে দুটো দুটো পার্টি পার্টির মূল সঙ্গে কথা রইল। বলবো। মানে এর হ্যাঁ, মধ্যে হিন্দু মহাসভা ইত্যাদি কোনো প্রসঙ্গই নেই। না, হিন্দু মহাসভার কোনো প্রশংসা নেই। এবং তারা একটা জিনিস করলো যে মুসলিম লীগের রিপ্রেজেন্টেটিভ, মুসলিম লীগ হচ্ছে মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেস আর সেটার বিরুদ্ধে কংগ্রেস তীব্র প্রতিবাদ জানালো। কারণ তখন কংগ্রেস প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ, তিনি তো নিজেই একজন মুসলিম এবং অত্যন্ত স্টলওয়ার্ড সমস্ত মুসলিম লিডাররা তখন কংগ্রেসে আছেন, রফি আহমেদ কিদোই আছেন, ডক্টর জাকির হোসেন আছেন, তারপরে হচ্ছে মৌলানা হসরত মোহানি আছেন। এবং শুধু তাই নয়, কংগ্রেস নয়, আবার লীগও নয়, এরকম কিছু ইন্ডিপেন্ডেন্ট মুসলিম লিডার যেমন সিন্ধের আল্লাহ বক্স, হ্যাঁ, বা খাকসার পার্টির নেতা, তারাও বললো যে আমরা মুসলিম লীগ নই, আমাদের সঙ্গে আলাদা। ফজলুল হক কৃষক প্রজা পার্টি, সিকান্দার হায়াত খান পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি, তারা বললো আমরা মুসলিম লীগ নই, আমরা মুসলিম লীগ নই, আমরা আমরা আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। তো ক্রিপস তালগোল পাকিয়ে একটা সেই একই কথা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হোক, কবে শেষ হবে কেউ জানে না, তারপর আমরা দেখব, আপাতত আপনারা এইটা মেনে নিন, ভাইসরয়ের কাউন্সিলে যোগ দিন। তো সেটা কংগ্রেস রিজেক্ট করলো। গান্ধীজি বললেন পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাশিং ব্যাংক, একটা ভেঙে পড়া ব্যাংকে একটা তারিখ অতীত হয়ে গেছে এরকম একটা চেক দিলে যা হয়, ক্রিপসের প্রস্তাব হচ্ছে তাই। কংগ্রেস তা প্রত্যাখ্যান করলো এবং আগস্ট আন্দোলনের ডাক দিল। এই আগস্ট আন্দোলনে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল আপনারা সকলে জানেন, আমি এখন আগস্ট আন্দোলনের ইতিহাসে যাব না। এবং এন্টার কংগ্রেস লিডারশিপ অ্যারেস্ট হলো এবং সারা ভারতবর্ষে একটা অগ্ন্যুৎপাত ঘটে গেল। এবং সেই টেলিগ্রাফের পোস্ট উপড়ে ফেললো, লোকের লাইন উপড়ে দিল, রেল স্টেশন দখল করলো, পোস্ট অফিস দখল করলো। গান্ধীজি বলেছিলেন কংগ্রেস নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়ে গেলে প্রত্যেকটি কংগ্রেস কর্মী নিজেই নিজের নেতা। আমি আমি একটুখানি তো কথাটা প্রসঙ্গে হচ্ছে ফিরে যে, আসি। হ্যাঁ, পোস্ট আমি ওয়ার্ল্ড একটু ওয়ার বলে নিই, আমাদের, হ্যাঁ, পোস্ট এটা ওয়ার্ল্ড আমি ওয়ারের বলে নিই। পরের সিচুয়েশনটা থেকে আমরা আসলে এই এখনকার কনটেক্সটটা নিয়ে তো কথা বলছি, সেই জন্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটটা মানে কিভাবে ব্যাপারটা এগোলো সেইটা একটুখানি আমার মনে হয় একটু সেইটাই বিশদভাবে আমি চলে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এন্টার কংগ্রেস লিডারশিপ অ্যারেস্ট, আলটিমেটলি যুদ্ধে কিন্তু মিত্র শক্তি জয়লাভ করলো। মে মাসে ফল করলো বার্লিনের,
জুন মাসে কংগ্রেস নেতৃবৃন্দকে আস্তে আস্তে করে জেল থেকে মুক্তি দেওয়া শুরু হলো। এবং 25শে জুন, তখনও কিন্তু জাপান পরাস্ত হয়নি। জাপান কিন্তু তখনও 45-এ 45-এর 25শে জুন সিমলা কনফারেন্স আহ্বান করলেন বড়লাট। তাতে কংগ্রেসকেও ডাকলেন, লীগকেও ডাকলেন, হককেও ডাকলেন, সিকান্দার হায়াত খানকেও ডাকলেন, কিন্তু ন্যাশনালিস্ট মুসলিম আল্লাহ বক্স এবং এদেরকে ডাকলেন না। কংগ্রেস গেল সেই মিটিং এ। সেইখানে জিন্নার বক্তব্য হচ্ছে যে, বললো যে আমরা, যুদ্ধ তো এখনো শেষ হয়নি, এখনো তো জাপান পরাজিত হয়নি। জাপান পরাজিত হলো কি আগস্ট মাসে, হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার পরে। কিন্তু তখন তো কেউ জানে না বোম ফেলবে। তো যুদ্ধ প্রায় শেষ হয়েই চলেছে, জার্মানি হেরে গেছে, ইতালি হেরে গেছে। তো আমরা ভাইসরয় একটা কাউন্সিল করছি, আপনারা আমাদের সঙ্গে কোঅপারেশন করুন। যুদ্ধ প্রায় শেষ হওয়ার মুখে, জাপান পরাস্ত হলেই আমরা তখন ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করব। এবার জিন্না করলো কি, জিন্না বলল ঠিক আছে, ভাইসরয়ের কাউন্সিলে যা মুসলিম প্রতিনিধি থাকবে সেটা মুসলিম লীগই ঠিক করবে। মুসলিম আচ্ছা লীগ হচ্ছে মুসলিমদের পার্টি, কংগ্রেসের কোনো মুসলমান থাকতে পারবে না। মৌলানা আজাদ কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট। হক, তাকে কেন ডেকেছে, এর মধ্যে হকের সঙ্গে চটাচটি হয়ে গেছে, সেকেন্দার হায়াত খানের সঙ্গে চটাচটি হয়ে গেছে। কোনো মুসলিম প্রতিনিধি থাকতে পারবে না। সবাই মিলে বলল জিন্না যদি এইরকম অ্যাটিচিউড নেয়, তাকে বাদ দিয়ে ভাইসরয়ের কাউন্সিল হোক। কিন্তু ভারত সচিব এমেরি তলে তলে নির্দেশ পাঠালেন। এই তখন লর্ড ওয়াভেল আমাদের বড়লাট হয়ে এসছেন, যে মুসলিম লীগ এবং জিন্নাকে বাদ দিয়ে কোনো সমঝোতায় যাবেন না। হ্যাঁ, সিমলা কনফারেন্স ব্যর্থ হয়ে গেল। কিন্তু সিমলা কনফারেন্সে যাতে হিন্দু মহাসভাকে ডাকা হয়, তার জন্য শ্যামাপ্রসাদ এবং সাভারকর খুব তদবির করেছিল। কিন্তু সেটা আচ্ছা লর্ড ওয়াভেল মানেনি, বললেন না, হিন্দু মহাসভা নন এন্টিটি, হিন্দু মহাসভার কোনো শক্তি নেই। ভারতবর্ষে হিন্দুদের সংগঠন হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেস শুধু হিন্দু না, সমগ্র ভারতবাসীরই সংগঠন, কিন্তু মুসলিম লীগকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারবো না। সিমলা কনফারেন্স ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পরে এইবার ইংল্যান্ডের নির্বাচন হলো। নির্বাচনে চার্চিল, হেরে গেলেন। ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী, তিনি হারলেন। লেবার পার্টি জিতলো, ক্লেমেন্ট অ্যাটলি। হ্যাঁ লেবার পার্টি জিতে, হ্যাঁ লেবার পার্টি জিতলেন। জিতে তিনি ঘোষণা করলেন যে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দেব, ভারতবর্ষকে আমরা স্বাধীনতা দেব। তারিখটা আমি বলে দিচ্ছি। তিনি 1946-এর 19শে ফেব্রুয়ারি হাউস অফ কমন্সে ঘোষণা করলেন ভারতবর্ষকে স্বাধীনতা দেব। এবং মার্চ মাসে 3 সদস্যের একটা ক্যাবিনেট মিশন ভারতে যাচ্ছে। সেই ক্যাবিনেট মিশনে থাকবেন ভারত সচিব লর্ড পেথিক লরেন্স, তারপর সিভি আলেকজান্ডার একজন মন্ত্রী, এবং সেই স্ট্যাফোর্ড কিস। তারা ভারতে এলেন মার্চ মাসে। মার্চ মাসে তারা ভারতে এসে, ভারতে 15ই মার্চ, পনেরোই 46-এ মার্চ উনি ঘোষণা করলেন এই 3 সদস্য যাবে। 23শে মার্চ তারা এলো, এসে 2 মাস ধরে আলোচনা করলো। করে তারা তারা কিন্তু প্রথমে বলল যে না, পার্টিশন আমরা রাজি না, আমরা পাকিস্তান দাবি মানব না, আমরা পাকিস্তান দাবি মানব না, কিন্তু মুসলিম লীগের সঙ্গে আমরা আলোচনা করব, তাদেরকে ডেকেছি, তাদের কথা শুনবো। আলটিমেটলি যে প্রস্তাবটা ক্যাবিনেট মিশন দিল, আমি ইনজিস্ট বলছি, তাতে বলল যে আপাতত কেন্দ্রে একটা কোয়ালিশন সরকার হবে। সেই কোয়ালিশন সরকারের নিয়মতান্ত্রিক প্রধান হবেন বড়লাট, ঠিক আছে। তার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হবেন কংগ্রেস থেকে, এবং নেহেরু কংগ্রেসের হলেন, 5 জন, হ্যাঁ, নেহেরু প্যাটেল কংগ্রেসের যেটা ছিল। কংগ্রেসের 5 জন মন্ত্রী থাকবে। এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন জওহরলাল হ্যাঁ, প্যাটেল। প্যাটেলকে হোম মিনিস্ট্রি দেওয়া হলো। আর লিয়াকতকে বোধহয় আপনার ফিনান্স মিনিস্টার। না, ফিনান্স মিনিস্ট্রি আজাদকে না, ফিনান্স মিনিস্ট্রি লিয়াকতকে। প্রথম অবস্থায় কংগ্রেসের হাতেই ছিল। কিন্তু মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের যে প্রস্তাবটা, যে দেশ ভাগ হবে না, একটা মন্ত্রিসভা হবে, সেই কেন্দ্রের হাতে 4টে বিষয় থাকবে। সেই 4টে বিষয় হচ্ছে প্রতিরক্ষা, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, মুদ্রা এবং অর্থনীতি, 4টে বিষয় থাকবে। আর বাকি সব বিষয় রাজ্যগুলোর হাতে থাকবে। রাজ্যগুলোকে 3টে ভাগে ভাগ করা হলো, গোষ্ঠীকরণ করা হলো, গ্রুপিং। তার ভেতর মেনল্যান্ড ইন্ডিয়া, যেখানে হিন্দু মেজরিটি, সেই রাজ্যগুলো নিয়ে একটা গ্রুপ।
ওদিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধ এবং পাঞ্জাব এবং ব্রিটিশ শাসিত বালুচিস্তান নিয়ে, এই যে প্রেজেন্ট বালুচিস্তান দেখছেন, এর বিরাট অংশই তখন নেটিভ স্টেট ছিল। ব্রিটিশের হাতে বালুচিস্তান একটা সামান্য অংশ ছিল, ব্রিটিশ শাসিত বালুচিস্তান। এই নিয়ে একটা গ্রুপ, আর বেঙ্গল এবং আসাম নিয়ে আরেকটা গ্রুপ। বেঙ্গল মুসলিম মেজরিটি, কিন্তু আসাম মুসলিম মেজরিটি ছিল না। এই তিনটে গ্রুপ তারা থাকবে, তারা নিজেদের কনস্টিটিউশন করতে পারবে, কিন্তু তার আগে যে অ্যাসেম্বলি ইলেকশন ভারতে হলো, সেই অ্যাসেম্বলিগুলোর মেম্বাররা বসে একটা গণপরিষদ করবে। সেই গণপরিষদ ভারতবর্ষের সংবিধান প্রণয়ন করবে। সংবিধান প্রণীত হওয়ার পর ওই তিনটে গ্রুপ যদি মনে করে আমরা এই সংবিধান গ্রহণ করব, তারা গ্রহণ করতে পারে। যদি তারা তাতে অ্যামেন্ডমেন্ট আনতে চায়, অ্যামেন্ডমেন্ট আনতে পারে, নিজেদের সংবিধান তৈরি না, করতে পারে। ব্যাপারটা আর শান্তনুদা, ব্যাপারটা এত নিটিগ্রিটিতে আমি যেতে চাইছি। সোজা হ্যাঁ, না, কথা, যে তখন আমাদের, শুনুন, সাধারণ দর্শকের কাছে তো ব্যাপারটা বুঝতে হবে, তখন যে ইলেকশন হয়েছিল, ইলেকশনের, এটা খুব তাত্ত্বিক জায়গায় চলে যাচ্ছে। ইলেকশন যে হলো, সেই ইলেকশনের সময় বোধহয় সম্ভবত 19 থেকে 22 মার্চ 1946 ইলেকশন হয়েছিল, আমি যা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তখন তো দাঙ্গা অলরেডি শুরু হয়ে গেছে ভারতের বিভিন্ন না, প্রদেশে, বিশেষত না, কলকাতায় দাঙ্গা না, হয়েছে, না, 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 নোয়াখালী। তখনও দাঙ্গা শুরু হয়নি। দাঙ্গা আচ্ছা, শুরু হয়নি, দাঙ্গাটা তাহলে দাঙ্গাটা দাঙ্গাটা কখন শুরু হলো হচ্ছিল? কি করে সেটাই তো আসছি। এইবার এই যে ক্যাবিনেট মিশন প্রস্তাব হলো, যা বললো পার্টিশন হবে না, পার্টিশন হবে না, নতুন সংবিধান করবে, এই নির্বাচিত সদস্যরা একটা গণপরিষদ নির্বাচন করবে, তারা সংবিধান করবে। আচ্ছা, এইবার জিন্না পড়লেন ফ্যাসাদে। জিন্নাকে তার মুসলিম লীগের জেনারেল কাউন্সিলের মিটিং এ সবাই বলে, এতদিন ধরে সবাইকে নাচিয়ে আপনি যে অবিভক্ত ভারত মেনে আসলেন, সেটার কি হবে? আমরা এই ক্যাবিনেট মিশন প্রস্তাব মানি না। জিন্না তখন 4 মে 1946 বক্তৃতায় বলেন যে মুসলিম ভারত পাকিস্তানের কম কোনো কিছুতে তৃপ্ত হবে না। আমাকে যদি আগামী 2 মাসের ভেতর যদি পাকিস্তান না দেয়, 1946 সালের 16ই আগস্ট আমি ডাইরেক্ট অ্যাকশন কল দিলাম, প্রত্যক্ষ সংঘর্ষ দিবসের আহ্বান জানালাম, 1946-এর 16ই আগস্ট। এদিকে কিন্তু কেন্দ্রে তখন মন্ত্রিসভা গঠিত হয়েছে। মুসলিম লীগ সেই মন্ত্রিসভায় প্রথমে যোগ দেয়নি, বয়কট করে বসে আছে, গণপরিষদে যাচ্ছে না, বয়কট করে বসে আছে, কেন? কংগ্রেস মেজরিটি। 1946 সালের 16ই আগস্ট ভয়ঙ্কর দাঙ্গা শুরু হলো কলকাতায়। 1946 সালের 16ই আগস্ট এই যে দাঙ্গা, এই দাঙ্গার নোয়াখালীর পরে হচ্ছে দাঙ্গাটা, নোয়াখালীর দাঙ্গা। নোয়াখালীর হ্যাঁ, নোয়াখালীর দাঙ্গাটা। নোয়াখালী হচ্ছে অক্টোবরে, 1946-এর অক্টোবরে নোয়াখালীর দাঙ্গা হলো। মার্চে শুরু হয়ে আচ্ছা, গেল বিহারের দাঙ্গা। নোয়াখালীতে হিন্দুদেরকে ভীষণভাবে মানে অত্যাচার করা হলো, আক্রমণ করা হলো, লুটপাট, নারী ধর্ষণ ইত্যাদি। কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1946 সালের 14ই মে যে অ্যাসেম্বলিতে যে এটা হয়েছিল 20 জুন, সেটা 47 সালের 20 জুন হয়েছে, তাই তো? হ্যাঁ, ইলেকশনটা হয়ে 47 গেছে, সালে বিসর্জন। ইলেকশনটা হয়ে গেছে আপনার 1946 সালে, যে রেজাল্টটা 46 হয়েছে সালের গোড়ায়, ছেচল্লিশ হ্যাঁ সালের ও গোড়ায় নির্বাচন হয়েছে। হ্যাঁ, সেই 19 থেকে 22 মার্চের মধ্যে ইলেকশন হয়ে গেছে। আমি আমি 46 সালের গোড়ায় দর্শকদের জন্য, নির্বাচন হয়েছে। আমি জাস্ট দর্শকদের জন্য ইলেকশনের রেজাল্টটা বলে দিই। পশ্চিমবঙ্গে কংগ্রেস পেয়েছিল 86টি অবিভক্ত বাংলায়, মুসলিম লীগ 113, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 3, তার মধ্যে একজন জ্যোতি বসু, আর শ্রমিক কোটায় রতনলাল ব্রাহ্ম, তিনি বোধহয় চা বাগানের কোটায়, আর রূপনারায়ণ রায় হিন্দু মহাসভার একজন। অর্থাৎ এই ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ। কোটায় শ্যামাপ্রসাদ মুখার্জি, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম 9 জন, ইন্ডিপেন্ডেন্ট হিন্দু 13 জন, আদার্স 25 জন। আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট হিন্দুদের মধ্যে কি আমাদের আহ মানে কারা ছিলেন, যদি আপনি একটু উল্লেখ করেন। ইন্ডিপেন্ডেন্ট হিন্দুদের মধ্যে কারা ছিলেন এক্ষুনি রেডিলি বলতে পারবো না, তবে তারা হ্যাঁ, মূলত হিন্দু জমিদার টমিদাররা ছিল। তাদের আচ্ছা, নিজেদের তাদের নিজেদের জমিদারদের জন্য সিট রাখা ছিল, সেইখান থেকেই অধিকাংশ জমিদারই তো হিন্দু ছিল। হ্যাঁ। মুসলমান প্রজা বেশি ছিল, কিন্তু না, হিন্দু যোগেন অধিকাংশ মন্ডলও জমিদার কি, ছিল, যোগেন তারা ছিল। মন্ডল, যোগেন্দ্রনাথ মন্ডল না, তাহলে কি এই না, যোগেন মন্ডল হিন্দু আসন থেকে জিতেছিলেন। হিন্দু হিন্দু যে আসন, এই আসনের হ্যাঁ, ভেতর একটু বলে রাখা ভালো, মুসলমানদের জন্য তখন আসন সংরক্ষিত ছিল, এবং মুসলমান আসলে মুসলমানরাই দাঁড়াতে পারতো, মুসলমানরাই ভোট দিতে পারতো। আচ্ছা, হিন্দু আসনে হিন্দুরাই দাঁড়াতে পারতো, হিন্দুরাই ভোট দিতে পারতো, কিন্তু হিন্দু আসনের মধ্যে কিছু সংরক্ষিত আসন ছিল,
সেই আচ্ছা, সংরক্ষিত আসনে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব দ্বারা তো কিন্তু ভোট কাস্ট হিন্দুরাও দিতে পারতো, এখন যেমন আচ্ছা, ব্যবস্থা আছে। সেইখানে কি সেই যোগেন রকম মন্ডল একটা যেতেন? আসন থেকে যোগেন মন্ডল জিতেছিলেন, এবং আচ্ছা, সেরকম একটা আসন থেকে শুধু যোগেন মন্ডল না, সেরকম একটা আসন থেকে খুলনা জেলার একটা কনস্টিটিউন্সি থেকে বি আর আম্বেদকরও জিতেছিলেন। হ্যাঁ, এটা জেনে রাখুন, হ্যাঁ, বি আর এটা আম্বেদকর এটা জিতেছিলেন। দর্শকদের আমি জেনে সেই জেনে ইতিহাসে যাব রাখুন। না, সেই ইতিহাসে এইবার তার আপনি যে যাচ্ছি না আম্বেদকর। হ্যাঁ, এইবার আপনি দাঙ্গাটা হলো 46 এর আপনার 16ই আগস্টের পরে ডাইরেক্ট অ্যাকশন ডে, তার ইফেক্ট হলো নোয়াখালীতেও পড়লো এবং ওদিকে বিহারেও দাঙ্গা শুরু হলো, বিহার হলো, পাঞ্জাবেও শুরু হলো। পাঞ্জাবেও শুরু হলো। তার পাঞ্জাবে মানে শুরু হলো। এইবার যেটা পুরোটাই হলো, হচ্ছে। হ্যাঁ, এইবার যেটা হলো, এইটাই হচ্ছে বলার, সেটা হচ্ছে মুসলিম লীগ প্রথমে মন্ত্রিসভায় যোগ দিল না, তারপরে তারা অক্টোবর মাসের 2 তারিখ এসে তারা মন্ত্রিসভায় যোগ দিল। যোগ দিয়ে তারা বলল, যেটা আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন, আমি বারবার করে বললাম যে ফিনান্সটা রাখুন, রেখে হোম মুসলিম লীগকে ছেড়ে দিন, হোম ডিপার্টমেন্ট। আচ্ছা, প্যাটেল বেঁকে বসলেন, বললেন কিছুতেই হোম ডিপার্টমেন্ট ছাড়বো না, হোম ডিপার্টমেন্ট ছাড়বো না, হোম ডিপার্টমেন্ট হাতে থাকলে ওরা গন্ডগোল করবে। আজাদ বললেন, আমরা তাকে বোঝালাম কি গন্ডগোল করবে, কি গন্ডগোল করার আছে, ফিনান্স ছাড়বেন না, অত্যন্ত ইম্পর্টেন্ট। প্যাটেল কিছুতেই শুনলেন না। তখন ফিনান্স মুসলিম লীগকে দেওয়া হলো, লিয়াকত আলী ফিনান্স মিনিস্টার হলেন। হ্যাঁ, আজাদ আমি লিখেছেন, এটাই এটা বলতে হচ্ছে চাচ্ছি। মেঘনা চাইতে জল, মেঘনা চাইতে জল। এবার ফিনান্স হাতে থাকাতে হলো যে প্রতিটা প্রস্তাব ফাইল ফিনান্স ডিপার্টমেন্টে যাবেই, হ্যাঁ, লিয়াকত সেগুলো আটকাতে শুরু করলেন। এবং প্যাটেল বিরক্ত হয়ে বললেন, একটা চাপরাশি নিয়োগ করার ক্ষমতা আমার নেই, আমি দেশের হোম মিনিস্টার। প্রতিটা ক্যাবিনেট মিটিং এ ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্কে পর্যবসিত হতে থাকলো। সমস্ত সেক্রেটারিরা, অলমোস্ট ইউরোপিয়ান সেক্রেটারি, তারা সব মুসলিম লীগের পক্ষে, কারণ তাদের কংগ্রেসের উপর রাগ, চিরকাল কংগ্রেস তাদের ডিস্টার্ব করে এসছে। মন্ত্রিসভা চালানো দুষ্কর হয়ে উঠলো। এর সাথে সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে উত্তর ভারত এবং পূর্ব ভারত এইসব অঞ্চলে দাঙ্গা চলছে। দাঙ্গা। এই রকম একটা অবস্থা যখন হলো, তখন মাউন্ট ক্লেমেন্ট ব্যাটেন। অ্যাটলি 29শে জানুয়ারি, 29শে জানুয়ারি 1947 জিন্না মাউন্ট ব্যাটেন ঘোষণা দেখুন। করলো, গভর্নমেন্টকে ঘোষণা করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ও তার সাথে মুসলিম লীগ যেটা করলো, ক্যাবিনেটে যোগ দিল কিন্তু গণপরিষদ বয়কট করলো, সংবিধান প্রণয়ন হতে দেবে না। তখন নেহেরু থ্রেট করলেন যে মুসলিম লীগ গাছেরও খাবে, তলারও কুড়বে, তারা মন্ত্রিসভাতেও থাকবে, আবার গণপরিষদে যাবে না, ইমিডিয়েটলি গণপরিষদ ডাকতে হবে। 46 সালে 13ই ডিসেম্বর গণপরিষদ থেকে সংবিধান প্রণয়নের কাজ শুরু হলো, মুসলিম লীগ বয়কট করলো। 29শে জানুয়ারি 47 জিন্নাহ ঘোষণা করলেন যে সরকারকে ঘোষণা করতে হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ফেল করেছে, ভেস্তে গেছে। চৌঠা আমি ফেব্রুয়ারি আমি কংগ্রেস, শান্তনুদা আসতে চাইছি, এটা তো দীর্ঘ একটা সময়সীমা আছে। এসে গেছি এসে আসতে গেছি আসতে এসে চাইছি গেছি, এই যা যে আপনি বিজেপির চাইছেন যে সে জায়গায় এসে ন্যারেটিভ। গেছি, আপনি যে জায়গায় চাইছেন আমি সেই জায়গায় এসে গেছি। এইবার কথাটা হচ্ছে যে এই রকম একটা অবস্থায় ব্রিটিশ সরকারও ক্লেমেন্টেটলি ঘোষণা করে দিল, কাম হোয়াট মে 1948 সালের জুন মাসের ভিতর ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে আসবো। কোনো সর্বসম্মত কেন্দ্রীয় সরকারের হাতে যদি ক্ষমতা না দিতে পারি, রাজ্যগুলোর হাতে ক্ষমতা দিয়ে চলে আসবো। ঠিক আছে, এই রাজ্যগুলোর হাতে যদি ক্ষমতা দিয়ে চলে আসে, তাহলে বাংলার ক্ষমতা বাংলার সরকারের হাতে যাবে, তার প্রধানমন্ত্রী হ্যাঁ, সোহরাবুদ্দিন। হ্যাঁ, 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 পাঞ্জাবের সরকারের সেকেন্দার হায়াত খানকে জোর করে পদত্যাগ করিয়ে সেখানে মুসলিম লীগ একটা নিজের লোক বসিয়েছিল, তার হাতে যাবে। তাহলে হ্যাঁ, বাংলা এবং পাঞ্জাবের সংখ্যালঘু হিন্দু এবং ওখানে শিখ এবং হিন্দুরা কোথায় যাবে? তখন কংগ্রেস বলল যে যদি ক্ষমতা হস্তান্তর হয় এবং রাজ্যের হাতে ক্ষমতা যায়, তাহলে বাংলা এবং পাঞ্জাবকেও ভাগ করতে হবে। বাংলায় হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গ ভারতে আসবে, আর ওদিকে মুসলিম মেজরিটি, এই হিন্দু শিখ মেজরিটি পূর্ব পাঞ্জাব, সেটাও ভারতে আসবে। এটা মানে কংগ্রেসের মূল দাবি ছিল। কংগ্রেসের বলতে, কংগ্রেস বললো দেশ ভাগ হলে বাংলা পাঞ্জাবও ভাগ করতে হবে, আমরা দেশ ভাগের বিরোধী। আজকে দেশ আজকে যে যদি ভাগ বিজেপির করতে হয়, লোকেরা যে চেঁচামেচি করে যে পশ্চিমবঙ্গে কি থাকতে আছে, পেরেছে। সিমলা কনফারেন্সে যোগ দিতে চেয়েছিল, মাউন্টব্যাটেন তো যোগ দিতে দেয়নি। মাউন্টব্যাটেন যে লর্ড ওভাল তো বললো আচ্ছা, না, হিন্দু মতবাদ কোনো আচ্ছা, এবার মাউন্ট ব্যাটেন, প্রভাবই নেই। এবার মাউন্ট ব্যাটেন তাহলে আসছেন আপনার 47-এ মাউন্ট ব্যাটেন 47 ঢুকছে মার্চে ভারত। মাউন্টব্যাটেন এলেন, ওয়াভেল রিজাইন করলো। ওয়াভেলের একটা বক্তব্য ছিল, ওর বক্তব্যটা কিন্তু নীতিনিষ্ঠ বক্তব্য।
ও বলেছিল এইরকম একটা ক্যাওটিক সিচুয়েশনে আমরা যদি ভারতবর্ষে এরকম ভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যাই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই যে তার মানে এটলের বক্তব্যের বিরোধিতা করতে ওকে বললো তুমি রিজাইন করো, রিজাইন করতে মাউন্টব্যাটেনকে পাঠালো। মাউন্টব্যাটেনকে পাঠিয়েছিল এটলি, কিন্তু আসলে ও ছিল চার্চিলের লোক। ওর কাজ হচ্ছে পাকিস্তান দাবিটা কনসিড করিয়ে দেশটা ভাগ করা। এই সময় প্যাটেল যে কাজটা করলেন, প্যাটেল মাউন্টব্যাটেন আসতে মাউন্টব্যাটেনের সাথে আলাদা করে একটা লবি তৈরি করলেন। আজাদ পরিষ্কার লিখেছেন, মাউন্টব্যাটেন বললেন, এই প্যাটেল বললেন যে আমরা দেশভাগ মেনে নেব, তো বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করতে হবে, বাংলা পাঞ্জাবকে ভাগ করতে হবে। এবং জওহরলালকে তিনি কনভিন্স করলেন। আজাদ লিখেছেন প্রথমে জওহরলাল দেশভাগের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন, তারপরে আস্তে আস্তে তাকে কনভিন্স করলো যে দেখো এই অবস্থায় এদিকে নেটিভ স্টেটের রুলাররা তারা বলছে আমাদেরও স্বাধীন রাজ্য দেওয়া হোক, আমরা কোনো ইউনিয়নে যোগ দেব না। তা বলে আমরা কিছু করতে পারবো না, অদ্যম তেজতি পণ্ডিতে পাকিস্তানের জন্য কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে বাকি অংশ নিয়ে এসব আমরা নতুন করে দেশ গড়ি। যখন আজাদের সঙ্গে আলোচনা বসলেন জওহরলাল, তখন জওহরলাল বললেন দেশভাগ আদতেই খুব খারাপ জিনিস, আমি সেটা মানি, কিন্তু এছাড়া কি উপায়, একটা দিনও আমাদের মতের মেলেনি, কোনো ক্যাবিনেট মিটিং এ আমরা ঐক্যমত্য হতে পারিনি, আমি জাস্ট একটু আপনাকে ঝগড়াঝাটিতে। থামাচ্ছি, কিন্তু কিন্তু গান্ধীজি নাকি বলেছিলেন নেহেরুকে যে দেশভাগ করো না, আমি জিন্নাকে প্রধানমন্ত্রী করে দাও, তাহলে কি আদৌ দেশভাগটা আটকানো যেত? এইটা 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 নিয়ে আজাদ লিখেছেন, এইটা প্যাটেল এবং নেহেরু দুজনেই আপত্তি করেছিলেন, যে আপনি যেটা ভাবছেন জিন্নাকে প্রধানমন্ত্রী করলে, উনি বিহার থেকে দিল্লিতে এলেন, এসে বললেন তোমরা এই যে পাঞ্জাব এবং বাংলা ভাগ করতে হবে এই সিদ্ধান্ত আমার সাথে কথা বলে নাওনি। বললো না আপনাকে আমরা জানিয়েছিলাম। গান্ধীজি বললো না সেইভাবে আমাকে জানাওনি। ওরা বললো সবটাই হচ্ছে দেশভাগের সাথে সম্পর্কিত, দেশভাগ হলে পাঞ্জাব বাংলা ভাগ করতে হবে, আমরা সেটাই বলেছি। তা এখন গান্ধীজির ওই কথা জিন্নাও মানেননি, জিন্নাও রাজি হননি তাতে। মাউন্টব্যাটেন যখন তাকে বলেছিলেন, জিন্না বলেছিলেন আমি কংগ্রেসের হাতের পুতুল হয়ে থাকবো। এই কথা তো সুভাষ বোস তাকে আগস্ট আন্দোলনের আগে গিয়ে বলেছে। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম সুভাষের পড়ুন, জিন্নাকে বলেছিল আপনি ঐক্যবদ্ধভাবে আসুন, তাহলে আপনাকে আজকের আমরা প্রধানমন্ত্রী করবো। আজকের যে আমরা বাস্তবে ফিরে আসি, আজকের যে ন্যারেটিভ বিজেপি সেট করছে, এই পশ্চিমবঙ্গের বিধানসভার যে 20শে জুনের হ্যাঁ, তখন এইবার যে যেটা ঠিক হলো, এইবার যেটা ঠিক হলো, মাউন্টব্যাটেন একে ওই প্যাটেল এবং নেহেরুকে প্রতিশ্রুতি দিলেন আপনারা চুপচাপ থাকুন। কি লিখেছেন দেখুন, এটা আমি পড়ে দিই একটু, আজাদের বই হ্যাঁ থেকে পড়ে দিই। হ্যাঁ, এই যে আজাদ লিখছেন তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, বঙ্গানুবাদ মাউন্টব্যাটেন মিশন, ভারত স্বাধীন হলো যখন দেখা গেল দেশভাগের পরিকল্পনাটি সাধারণভাবে নেওয়ানো গেছে, তখন বাংলার পাঞ্জাবের প্রশ্ন নতুন রকম গুরুত্ব পেল। লর্ড মাউন্টব্যাটেন বললেন যে দেশভাগের ভিত্তিতে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, এবং যেহেতু পাঞ্জাব আর বাংলা দু জায়গাতেই এমন এলাকা আছে যেখানে মুসলমানরা স্পষ্টতই সংখ্যালঘু, তাই এই প্রদেশগুলো ভাগ করা হবে। তবে তিনি কংগ্রেস নেতাদের পরামর্শ দেন যে তারা যেন এই পর্যায়ে এ নিয়ে উচ্চবাচ্য না করেন, এবং তাদের কথা দেন যে উপযুক্ত সময় তিনি নিজেই এই প্রশ্ন তুলবেন। কংগ্রেস চুপচাপ থাকলো, কোনো কথা বললো না। শ্যামাপ্রসাদ একটু হাত পা ছুঁড়েছে, বাংলা ভাগ করতে হবে, বাংলা করতে হবে, ওর কথার কোনো মূল্য ছিল না। কংগ্রেসের সাথে মাউন্টব্যাটেন এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল। মাউন্টব্যাটেন যেটা করলেন, উনি দেশে গেলেন, দেশে গিয়ে সমস্ত প্রস্তাবটা ওখান থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে এসে ফিরলেন। ফিরে এসে প্রথম যে প্রস্তাবটা দিলেন তাতে বললেন প্রদেশগুলোর হাতে ক্ষমতা দেবে। নেহেরু ভেহেমেন্টলি অপোজ করতে, তারপরে ওর দ্বিতীয় প্ল্যান যেটা 3 জুন অ্যাকসেপ্টেড হলো, তাতে বলা হলো এই দুই ভাগ করা হবে। তখন জিন্না বললো আমাকে কীটদস্ত মথ ইটিন পাকিস্তান দেওয়া হলো, বাংলা এবং পাঞ্জাব যদি পুরো না পাই তাহলে আমি পেলাম কি? তার কথা শোনা হয়নি। তাহলে বাংলা পাঞ্জাব কিভাবে ভাগ হবে? কথা হলো বাংলার অ্যাসেম্বলি বসবে, বাংলার অ্যাসেম্বলি বসে ভোট করবে। ভোট 3টে ভোট, 3 রকম ভোট হবে। একটা রকম ভোট হচ্ছে যে গোটা বাংলা প্রদেশ কি করবে, কোন দিকে যাবে। আর একটা ভোট হচ্ছে যে যদি ভাগ হয় পূর্ব বাংলা কোন দিকে যাবে, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা কোন দিকে যাবে। আমি তাতে ভোটে একটু যেটা হলো, আমাদের দর্শকদের জন্য 1 সেকেন্ড একটু মোশনটা পড়ে দিই। ইফ homeland of Bengali Hindu and Bengali Muslim remains undivided, it will be a part of Constituent Assembly of Pakistan. এটা একটা মোশন ছিল। তো আর একটা মোশন ছিল যে আমরা
মেজরিটি যেটা পশ্চিমবঙ্গর যেটা অংশ হিন্দু মেজরিটি, সেটা ভারতের সাথে যুক্ত হবে কিনা। আর একটা মোশন ছিল যে ভাগ হবে কিনা পূর্ববঙ্গের মুসলিম প্রধান জেলাগুলো, মানুষরা কোন দিকে যাবে, এই তিনটে তো মূল মোশন ছিল। প্রথম হচ্ছে যে যদি বাংলা অবিভক্ত থাকে, ভাগ না হয়, হ্যাঁ, তাহলে তা কোথায় যাবে? তাতে 126-90 ভোটে ঠিক হলো, বাংলা যদি ভাগ না হয়, অবিভক্ত থাকে, তাহলে সেটা পাকিস্তানের যে নতুন গণপরিষদ গঠিত হচ্ছে সেখানে যাবে। দ্বিতীয় ভোটটা হলো যে পশ্চিম অংশ, অর্থাৎ মানে যেটা পশ্চিমবঙ্গ বলছি আমরা, পশ্চিমবঙ্গ, হ্যাঁ। এটা যদি ভাগ হয়, হ্যাঁ, তাহলে সেটা কোথায় যাবে? তাতে 58-21 ভোটের সিদ্ধান্ত হলো সেটা ভারতের গণপরিষদে যুক্ত হবে। এই 58 জনের ভেতর শ্যামাপ্রসাদ একজন, কমিউনিস্ট পার্টির দুজন, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, আর বাকি সবই প্রায় কংগ্রেস। কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট মানে হিন্দু আছেন, রূপনারায়ণ তারা রায় মূলত তিনি হিন্দু তিনি জমিদার। না, রূপনারায়ণ রায় তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হলেও তিনি তো বাংলাদেশের পূর্ব পাকিস্তানই রয়ে তিনি গেছিলেন। দিনাজপুরে পড়লেন, তিনি পূর্ব দিনাজপুরে পড়লেন। এই হ্যাঁ, যোগেন মন্ডল কোন দিকে ভোট দিয়েছিল? তিনিও পূর্ববঙ্গের পক্ষেই ভোট তিনি দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন। পূর্ব পাকিস্তান, এবং হ্যাঁ। তিনি পাকিস্তানে ওরা যে গণপরিষদ তৈরি করলো, আমাদের গণপরিষদের চেয়ারম্যান হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেটা অবশ্য 46-এর ডিসেম্বর থেকেই কাজ শুরু করেছে। উনি পাকিস্তানের গণপরিষদের প্রথম চেয়ারম্যান হচ্ছেন যোগেন মন্ডল। তারপর ওকে জিন্নাহ আইনমন্ত্রী করেছিলেন, হ্যাঁ, 50-এর কিন্তু দাঙ্গার পরে এখানে উনি। এখানে গোটা ব্যাপারটার মধ্যে যেভাবে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস বলে তুলে এনে বিজেপি পুরোটাই শ্যামাপ্রসাদকে আত্মসাৎ করতে চাইছে, ঠিক নরেন্দ্র মোদী যে কায়দার এর কোনো বিশ্বগুরু এর হয়েছে। কোনো ভিত্তি নেই। তাহলে 20শে জুন যদি পশ্চিমবাংলার জন্মদিন হয়, তাহলে 20শে জুন তো পূর্ব বাংলারও জন্মদিন, পূর্ব পাকিস্তানেরও জন্মদিন, তাই না? এই একই দিনে তো বেঙ্গল অ্যাসেম্বলিতে ভোট হয়েছিল, তাহলে সবাই ওই দিন এই শ্যামাপ্রসাদের, অ্যাসেম্বলি হাউসে না এসেছিল। না, এই যে আজকে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, এই যে ন্যারেটিভ, এবং যে ন্যারেটিভটাকে ঠিক মতো তৃণমূলের লোকে কাউন্টার করতে পারছে না, সিপিএম এর কোনো জনপ্রতিনিধি নেই, তারা তাদের মতো করে একসময় কংগ্রেস হেটার ছিল বলে কিছুই বলতো না লোকের কাছে, আজকে এই আরে প্রসঙ্গগুলো জানলে তো যখন আসছে বলবে। সেটা ঠিক মতো আচ্ছা, বলতে একটা কথা পারে না। বলুন তো, শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি তো 1953 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি কোনোদিন দাবি করেছেন পশ্চিমবঙ্গের জন্মদিন 20শে জুন, জীবিত না, অবস্থায়? তিনি তো পশ্চিমবঙ্গের জন্মদাতা, আমি এরকম কথাও বলেননি, তাহলে না, এই তিনি ন্যারেটিভটা কেন? এরা ক্রিয়েট প্যাটেল করছেন কেন? বলেছে, জওহরলাল নেহেরু বলেছেন যে পশ্চিমবাংলার জন্মদিন 20শে জুন। শুনুন, 1947 সালে 14ই আগস্ট পর্যন্ত বাংলা আনডিভাইডেড, অবিভক্ত, এবং তার প্রধানমন্ত্রী হচ্ছে সোহরাবর্দী, হোসেন সাইদ সোহরাবর্দী। 15ই আগস্ট পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা ভাগ হলো, উনি পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হলেন। আমাদের প্রধানমন্ত্রী হলেন ডক্টর প্রফুল্ল ঘোষ, কংগ্রেস পরিষদীয় দল বসে তাকে প্রধানমন্ত্রী করলো। তখন প্রধানমন্ত্রী বলতে, পরে আমরা তাকে মুখ্যমন্ত্রী বলেছি। আর শ্যামাপ্রসাদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিলেন তখন নয়, তখন নয়, 47-এর 15ই আগস্ট পরে, নতুন যে ক্যাবিনেট পরবর্তীকালে। করলেন নেহেরু, তাতে ওনাকে নিলেন। এবং এত নেহেরুর বিরুদ্ধে গাল দেয়, উনি তো সুরসুর করে সে নেহেরুর মন্ত্রিসভায় যোগ দিলেন। আর শ্যামাপ্রসাদ বাবু 1942 সালের 26শে জুলাই যে চিঠিটা ফ্রেডেরিক জন ব্যারোজ বাংলার গভর্নরকে দিয়েছিলেন, যে আগস্ট আন্দোলন শুরু করতে যাচ্ছে কংগ্রেস, আমরা সমস্ত শক্তি দিয়ে এই আগস্ট আন্দোলনকে প্রতিরোধ করব, উনি কোনদিন স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছেন নাকি? উনি পশ্চিমবাংলার জন্মদাতা। ডক্টর প্রফুল্ল ঘোষ, সতীশ দাশগুপ্ত, বীরেন শাসমল, শরৎ বোস, কিরণ শঙ্কর রায়, বিধান চন্দ্ররা কিন্তু সব বাণিজ্য জলে ভেসে কি- গেল, কি- শ্যামাপ্রসাদ কি- জন্মদাতা। না, আমার একটা অন্য প্রশ্ন আছে, কিন্তু তখন যে ভোট পড়েছিল, যা ঐতিহাসিকভাবে আমি যত জেনেছি, যে বাংলা ভাগের বিরুদ্ধে কিন্তু কিরণ শঙ্কর রায় এবং শরৎ বোস দুজনেই ছিলেন, যে বাংলাটা শুনুন, যেন ডিভাইডেড, এই ব্যাপারটা একটু যদি ব্যাখ্যা ওনারা, করেন। শুনুন, কিরণ শঙ্কর রায়, শরৎ বোস কংগ্রেসের দিক থেকে, হ্যাঁ, আর ওদিকে ওদিকে লীগের দিক থেকে সোহরাবর্দী, তারপর হচ্ছে ওই যে আমাদের বর্ধমানে আমাদের এই মনসুর হবিবুল্লাহ সাহেবের মামা হবিবুল্লাহ, আবুল হাসেন। হবিবুল্লাহর বাবা বোধহয়, না মনসুর মামা মামা হবিবুল্লাহ নিয়ে মামা, হ্যাঁ। মনসুর হবিবুল্লাহ কমিউনিস্ট পার্টি করতেন, মনসুর কমিউনিস্ট হবিবুল্লাহর পার্টি না, মামা ওনার কোন আবুল রিলেটিভ? হাসেন, হ্যাঁ, এরা মিলে যুক্ত বাংলা, আমরা ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না বলে একটা দাবি উত্থাপন করেছিলেন। যে ওরা আমরা গান্ধীর আলাদা কাছে স্বাধীন গেছিলেন। দেশ, আমরা স্বাধীন দেশ। হ্যাঁ, আলাদা স্বাধীন আচ্ছা, দেশ।
ওরা গান্ধীর কাছে গেছিলেন, গান্ধী বলেছিলেন তোমরা যদি বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে একসঙ্গে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সোহরাওয়ার্দীকে বললেন যে তোমার গত 2-3 বছরে তোমার ভূমিকা এতটাই ধিক্কৃত এবং নিন্দিত যে হিন্দুরা তোমার উপর কোনো ভরসা করে না। এবং শরৎ বোস কিরণ শঙ্কর রায়কে একই কথা বলেছিলেন যে হিন্দুরা কোনো বল ভরসা পাচ্ছে না, সেই নতুন রাষ্ট্রের সংবিধান কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট কনস্টিটিউশন ড্রাফট করে আমার কাছে এসো, কিন্তু ওরা কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি কিছু দিতে পারেনি। তাহলে কথাটা হচ্ছে যে সেই সময়, এবং অরুণ গুহ মশাই লিখেছেন গান্ধী পরিক্রমায়, সামনেই রয়েছে, যে আশ্চর্য দেশ ভাগ হয়ে যাবে, আমাদের পূর্ব বাংলা চলে যাবে পাকিস্তানে, তা যেন পূর্ব বাংলার থেকে শত শত লোক কংগ্রেস অফিসে টেলিগ্রাম করছে যে এর থেকে ভালো মুসলিম লীগের শাসনে আমরা থাকবো না, আমরা বাংলা ভাগ চাই, পশ্চিম বাংলায় যাবো। এটা তো কংগ্রেসের ব্যাপার। এবং কংগ্রেস কংগ্রেস ওই 4 মে, মানে ওই 20শে জুনের ভোটের আগে 4 মে 1947 প্রদেশ কংগ্রেস মিটিং এ তারা বললো যে বাংলা ভাগ ছাড়া কোনো উপায় নেই, যেহেতু দেশভাগ হতে চলেছে। দেশভাগের সিদ্ধান্ত হয়ে গেছে। কংগ্রেসের 3রা জুন মাউন্টব্যাটেন প্ল্যান, 15ই জুন, এবং 14ই-15ই এবং জুন আমি জাস্ট কংগ্রেসের একটা অধিবেশনে ঠিক হয়ে গেছে। একটা ধর্তাই দিই, যদি শ্যামাপ্রসাদ একা থাকেন, অন্যদিক থেকে তো কমিউনিস্ট পার্টির দুজন, রতনলাল ব্রহ্ম এবং জ্যোতিবাবু, দুজনেই চেয়েছিলেন পশ্চিমবঙ্গ আলাদা হোক। তাহলে কি তাই করে পশ্চিমবঙ্গ আলাদা হোক এবং ভারতে আসুক। আর আসুক, তাহলে কি করে এই যে আজকে বিজেপির লোকেরা একবার বলছে গোপাল পাঁঠা না হলে আমরা আলাদা বাঁচতাম না, একবার বলছে যে শ্যামাপ্রসাদ না থাকলে আজকে আপনাদের বাংলাদেশে কচুকাটা করে দিত মুসলিমরা, এই পুরো যে একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করছে, এই হ্যাঁ, ন্যারেটিভটার আপনার কি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সমাজ, বুদ্ধিজীবী সমাজ, আমরা শিক্ষিত সমাজ, কেউ কাউন্টারই ঠিক মতো করতে পারছে না? কেন করতে পারছে না? না করতে কমিউনিস্ট পারছে বলে না যারা মানে কি দাবি করে শুনুন, তারা পাচ্ছে না, না তৃণমূলের লোকেরা পাচ্ছে না, আর এরা বলেই চলেছে। তৃণমূলের লোকদের এই নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, তাদের কোনো লেখাপড়াও নেই। আর কংগ্রেস তো এখানে দুর্বল হয়ে গেছে। কংগ্রেসের এটা বলা উচিত যে কংগ্রেসের স্ট্যান্ডটা কি ছিল। কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে এর ভেতর, এই যত দল তার ভেতর সবচেয়ে কংগ্রেসের স্ট্যান্ড ছিল হচ্ছে মোস্ট পজিটিভ এবং অবজেক্টিভ স্ট্যান্ড। তারা যে কথাটা বলেছিল আমরা দেশভাগের বিরোধী, আর ওই যে পার্টিশন মিটিং, পার্টিশন রেজলিউশন কংগ্রেসের 14-15 জুন দিল্লিতে, সেখানে গান্ধীজি বলেছিলেন আমি চিরকালই দেশভাগের বিরোধী, কিন্তু এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করা মানে কংগ্রেসকে তাহলে আরো তো দুর্বল করা। পরিষ্কার এটা দেখা যাচ্ছে যে না শ্যামাপ্রসাদ বা তাদের হিন্দু মহাসভার প্র্যাকটিক্যালি কোনো ভূমিকাই নেই, কোনো কিন্তু ভূমিকা নেই, এই তাতে কোনো ন্যারেটিভ প্রভাবই ছিল না। প্রভাবই ছিল, তা কিন্তু যদি এই থাকতো ন্যারেটিভটা তাহলে আজকের পশ্চিমবঙ্গে এত বেশি করে আপনার মানুষের মধ্যে পুট করা হচ্ছে, ব্রেনের মধ্যে পুট করা হচ্ছে, এবং কমিউনিস্ট পার্টি পর্যন্ত তারা তাদের তাদের শিক্ষিত সমাজে সিপিএম এর লোকে চুপ আছে, করে রয়েছে সিপিআই কেন আছে, বুঝছি না তো। তারাও কাউন্টার করতে পারছে না সেভাবে, কেন বলুন তো? তারা তো বলতে পারে যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ পশ্চিমবঙ্গ ভারতে আসুক সেই পক্ষে ভোট দিয়েছিল। হ্যাঁ, তারাও তারা তো সেভাবে সেটাও কাউন্টার বলছে করতে না। পারছে না। হ্যাঁ, কেন? এটা তা আপনার কি মনে হয়? এটা মনে হয় ওরা এখন বিউইল্ডার্ড। তারপর কারণ হচ্ছে পাকিস্তান প্রস্তাব সম্পর্কে কমিউনিস্ট পার্টি 1943 সালে তার পার্টি কংগ্রেসে একটা ভ্রান্ত প্রস্তাব গ্রহণ করেছিল। সেই ভ্রান্ত প্রস্তাবটার জন্য তারা কিছুটা, কি বলবো, তারা ডিফেন্সিভ পজিশনে আছে বা মরমে মরে আছে। তারা পাকিস্তান দাবির ভেতর মুসলিম জনসাধারণের একটা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বহিঃপ্রকাশ দেখেছিলেন। একটা আসলে একটা একটা শেষ র্যাবিট কমিউনাল স্লোগানকে তারা ভেবেছিলেন ওটা মুসলিমদের একটা আত্মনিয়ন্ত্রণের অধিকারের আকাঙ্ক্ষা। এইটা নিয়ে পণ্ডিত নেহেরু রজনীকান্ত দত্তকে, গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারিকে চিঠি দিয়েছিলেন। সিপিজিবি তখন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে সিপিআর সঙ্গে সংযোগ রক্ষা করত। তাতে নেহেরু লিখেছিলেন, নেহেরু তো ইন্টারন্যাশনাল কমিউনিস্ট মুভমেন্টের সঙ্গে একটা যোগ ছিল, বলেছিলেন এই আপনাদের লোকদের কি সমস্ত বলছে, এদেরকে বোঝান, এদেরকে বোঝান, কিন্তু ভুলভাল সমস্ত কথাবার্তা বলছে। ওরা শান্তনুদা, সেগুলো শেষ জানে কিনা জেনে চুপচাপ বসে রয়েছে। শেষ প্রশ্ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন, এটার কি আদৌ কোনো তাৎপর্য, ঐতিহাসিক না, ভূমিকা কিছু আছে? এটার সাথে না এটার এটাকে সাথে এটাকে ইতিহাসের জাস্ট কোনো, বিজেপি কে কাউন্টার করতে? হ্যাঁ, ইতিহাসের কোনো সম্পর্ক নেই। উনি যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের জন্মদিন 1লা বৈশাখ পালন করবেন, কেন আমাদের বাংলা ক্যালেন্ডার 1লা বৈশাখ থেকে শুরু হয়, সেটা উনি করতে পারেন।
কিন্তু পয়লা বৈশাখ পশ্চিমবাংলার জন্মদিন কথা বলা যায় না। যেমন 20শে জুন পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলার জন্মদিন বলা যায় না, পশ্চিমবাংলার জন্মদিন অবশ্যই 1947 সালের 15ই আগস্ট। আজকে এখন স্বাধীন তাহলে ভারতের জন্মদিন, স্বাধীন আর ভারতের পশ্চিমবঙ্গের জন্মদিন জন্মদিন একই দিনে। আজকে তাহলে আমরা এই আলোচনায় এই কনক্লুশনে আসতে না, পারি আর একটা আমাকে তো। কথা বলে দিই, এই বিজেপি মাঝে মধ্যেই বলে স্বাধীন ভারতের জন্মদিন নাকি যেদিনকে আজাদ হিন্দ সরকার উনি ঘোষণা করেছিলেন সিঙ্গাপুরে, সেই দিনকে নাকি স্বাধীন ভারতের জন্মদিন। মাঝে মধ্যে বিজেপি বলে, দেখবেন এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ওইটাই হচ্ছে আসল স্বাধীনতা দিবস। না, সে তো এই সমস্ত কঙ্গনা রানাওয়াত বলেছে ভারত স্বাধীন হয়েছে 2014 সালে নরেন্দ্র মোদীর আসার পরে। এই যে হ্যাঁ, মিথ্যে কথা বারবার বলা, আমরা এই কারণেই হলাম, আপনাকে এনেছি, আপনি এই বিস্তারিত বলতে পেরেছেন এবং বলেছেন, আমাদের দর্শকরাও নিশ্চয়ই ভালো করেই শুনলো। আমরা তাহলে শেষ ফাইনাল কনক্লুশনে যেটা আসি, তো সেটা দর্শকরা হচ্ছে যদি সত্যি একটু কথা বলতে পশ্চিমবঙ্গের জন্মদিন তাহলে 15ই আগস্ট 1947। 1947, এটাই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হওয়া উচিত। এটাই অ্যাকচুয়ালি আমাদের ইতিহাস। জন্মদিন। হ্যাঁ, যাক, শান্তনুদা, অনেকক্ষণ দীর্ঘ আলোচনা হলো। যাক, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার, শান্তনুদাকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, কি আছে।